নমস্কার, মেকানিক্যাল ভাইব্রেশনের এই পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, কন্টিনিউয়াস সিস্টেম, মানে এমন সব বস্তু যা আসলে অবিচ্ছিন্ন। চলুন এই ব্যাপারটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে সেতারের একটা মাত্র তার থেকে কি করে এত রকম মন ভোলানোর সুর বেরিয়ে আসে? এই সহজ প্রশ্নটার মধ্যেই কিন্তু আজকের আলোচনার মূল রহস্যটা লুকিয়ে আছে। তো আমাদের প্রথম স্টপ হলো এই গিটারের তারের রহস্যটা বোঝা। ব্যাপারটা হলো, যখন একটা তার কাঁপে আমরা বাইরে থেকে একটা জিনিসকে নড়তে দেখি, কিন্তু আসলে তারের ভেতরের অগণিত কণা একসাথে নড়াচড়া করছে। এতদিন আমরা হয়তো হাতে গোনা কয়েকটা স্প্রিং বা ভরের সিস্টেম নিয়ে মাথা ঘামিয়েছি, কিন্তু এখন আমরা একটা বিরাট লাভ দিতে চলেছি। এমন একটা জগতে যাচ্ছি যেখানে চলমান অংশের সংখ্যা গোনা প্রায় অসম্ভব, মানে অসীম, ঠিক একটা গিটারের তারের মতো। চলুন এবার তাহলে দুটো খুব জরুরি ধারণার মধ্যে পার্থক্যটা পরিষ্কার করে ফেলি। একটা হলো ডিসক্রিট সিস্টেম আর অন্যটা কন্টিনিউয়াস সিস্টেম। এদের তফাৎটা অনেকটা বিন্দু আর রেখার মতো। এই ছবিটা দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডিসক্রিট সিস্টেম হলো একটা ট্রেনের মতো, যার বগিগুলো আলাদা কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। আর কন্টিনিউয়াস সিস্টেম, ওটা হলো একটা লম্বা সাপের মতো, যার গোটা শরীরটাই একটা অংশ, আর তার প্রতিটি বিন্দু নিজের মতো করে নড়তে পারে। আর এখানেই আসছে আমাদের হিরো কনসেপ্ট, ইনফাইনাইট ডিগ্রি অফ ফ্রিডম বা ডিওএফ। সোজা কথায়, একটা কন্টিনিউয়াস সিস্টেমের ওপর থাকা প্রত্যেকটা বিন্দুরই নিজের মতো করে নড়ার স্বাধীনতা আছে, আর সেই কারণেই এর গতির সম্ভাবনাও হয়ে যায় অসীম। তাহলে চট করে ভাবুন তো, একটা বিশাল ব্রিজের মতো স্ট্রাকচারের মধ্যে কতগুলো ডিগ্রি অফ ফ্রিডম থাকতে পারে? ঠিক ধরেছেন, অসীম। বেশ, সিস্টেমগুলো যে বেশ জটিল তা তো বোঝা গেল, কিন্তু ইঞ্জিনিয়াররা কি একে ভয় পায়? একদমই না। চলুন দেখি এই জটিল সিস্টেমগুলোকে বোঝার জন্য কি কি দুর্দান্ত নিয়ম বা কৌশল আমাদের হাতে আছে। প্রথমেই বলে রাখি, বড় বড় জটিল অঙ্ক বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখে একদম ঘাবড়ানোর দরকার নেই, কারণ আমাদের হাতে মূলত দুটো প্রধান রাস্তা আছে এই সিস্টেমগুলোকে বিশ্লেষণ করার। প্রথমটা হলো এক্স্যাক্ট মেথড। এটা আমাদের একেবারে কাঁটায় কাঁটায় নিখুঁত উত্তর দেয়, কিন্তু এটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ। আর দ্বিতীয়টা হলো অ্যাপ্রক্সিমেট মেথড, যেটা অনেক বেশি বাস্তবসম্মত। এটা কি করে? পুরো সিস্টেমটাকে অনেকগুলো ছোট ছোট সহজ অংশে ভেঙে নেয় আর তারপর সমাধান করে। এটা একটা দারুণ স্মার্ট উপায়। অনেক তো তত্ত্ব নিয়ে কথা হলো, চলুন এবার একটু বাস্তব জগতে ঢু মারা যাক। আমাদের চারপাশে থাকা জিনিসগুলো কিভাবে কাঁপে সেটা বোঝার জন্য আমরা তিনটে দারুণ উদাহরণ দেখব। আমাদের প্রথম উদাহরণ হলো স্ট্রিং বা তার। ভাবুন গিটারের তারের কথা, বা রাস্তার উপরে টান টান করে লাগানো ইলেকট্রিক তারের কথা। এদের কম্পনের পেছনে আসল শক্তিটা কি? সেটা হলো এদের টান বা টেনশন। টেনশন যত বাড়ে বা কমে, কম্পনের ধরনও তত বদলে যায়। আচ্ছা, এই তারের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করার একটা ফর্মুলা আছে, Vn = Ncp/L। এখন এটা মনে রাখা তো একটু ঝামেলার, তাই এর জন্য একটা মজার বাংলা লাইন আছে, না চড়লে পাবে লজ্জা। এখানে না মানে এন বা মোড নম্বর, চড়লে মানে সি বা ওয়েভ ভেলোসিটি, পাবে মানে পাই, আর লজ্জা মানে এল বা তারের দৈর্ঘ্য। কি সহজ না? এরপর আসছে বার বা দণ্ড। এদের কম্পন হয় লম্বাভাবে, মানে অক্ষ বরাবর। যেমন ধরুন ভূমিকম্পের সময় একটা বাড়ির কলাম যেভাবে কাঁপে, বা একটা টিউনিং ফর্ককে আঘাত করলে যেভাবে কাঁপে, পুরোটাই একটা সংকোচন আর প্রসারণের খেলা। আর আমাদের শেষ উদাহরণ হল বিম। বিমের আসল কারসাজি হল এর বেঁকে যাওয়ার ক্ষমতা, মানে ল্যাটারাল ভাইব্রেশন। একটা সুইমিং পুলের ডাইভিং বোর্ড বা ঝোড়ো হাওয়ায় একটা লম্বা সেতুর দুলতে থাকার কথা ভাবুন। এটাই হলো বিমের কম্পন। বেশ, তাহলে এবার একটা প্রশ্ন। একটা উঁচু বহুতল বিল্ডিং যখন কাঁপে, তার কম্পনটা এই তিনটের মধ্যে কোনটার সাথে সবচেয়ে বেশি মেলে? এটা অনেকটা বিমের মতো, তাই না? কারণ বিল্ডিংটাও তো এদিক ওদিক বেঁকে গিয়েই কাঁপে। আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি। এখন প্রশ্ন হলো, এই যে এত কিছু জানলাম, এটা ক্লাসরুমের বাইরে, মানে আসল জীবনে কতটা গুরুত্বপূর্ণ? চলুন সেটাই দেখি। চলুন আজকের পুরো আলোচনাটা এক ঝলকে দেখে নিই। আমরা জেনেছি যে আমাদের চারপাশের প্রায় সব বস্তুই হলো কন্টিনিউয়াস সিস্টেম, যাদের ইনফাইনাইট ডিগ্রি অফ ফ্রিডম আছে। আমরা এদের কম্পনকে তিন ভাগে ভাগ করতে শিখেছি, স্ট্রিং, বার আর বিম, আর দেখেছি যে এদের গতি বোঝার জন্য আমাদের কাছে এক্স্যাক্ট আর অ্যাপ্রক্সিমেট এই দুটো পদ্ধতি আছে। একটা কথা মনে রাখতে হবে, এই জিনিসগুলো শুধু বইয়ের পাতায় বা পরীক্ষার খাতায় সীমাবদ্ধ নয়।
এটাই কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যৎ। আরও মজবুত, হালকা মেটেরিয়াল তৈরি করা হোক, ভূমিকম্পেও টিকে থাকবে এমন বাড়ি বানানো হোক, বা আরও উন্নত রোবট ডিজাইন করা হোক, সব কিছুর মূলে কিন্তু ভাইব্রেশনের এই জ্ঞানটা লুকিয়ে আছে। শেষ করার আগে একটা ভাবনার প্রশ্ন রেখে গেলাম। আচ্ছা, একটা ব্রিজ তো সারা দিন ধরেই অল্প অল্প কাঁপতে থাকে, তাই না? ভাবুন তো, এই বিমের মতো একটা বিশাল স্ট্রাকচারের কম্পনকে কাজে লাগিয়ে কি আমরা শক্তি বা এনার্জি তৈরি করতে পারি? এই ধরনের প্রশ্নই কিন্তু আমাদের নতুন আবিষ্কারের দিকে ঠেলে দেয়। ভাববেন কিন্তু।